হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 4টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব ইউনিট 4 থেকে। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, মিনামাটার বিপর্যয় কেন হয়েছিল তা আলোচনা করো। মিনামাটার বিপর্যয় জাপানের মিনামাটার শহরে 1950-এর দশকে ঘটে। এর মূল কারণ ছিল শিল্প দূষণ। চিসো কর্পোরেশন নামে একটি রাসায়নিক কারখানা কয়েক দশক ধরে তাদের বর্জ্য পদার্থ মিনামাটা উপসাগরে ফেলে আসছিল। এই বর্জ্যে মিথাইল মার্কারি ছিল, যা পরিবেশে মিশে গিয়ে মাছ ও শামুকের মধ্যে সঞ্চিত হয়। স্থানীয় জনগণ এই দূষিত মাছ ও শামুক খাওয়ার ফলে মিথাইল মার্কারিতে বিষক্রিয়া হয়, যা মিনামাটার রোগ নামে পরিচিত। রোগটি স্নায়বিক সমস্যার সৃষ্টি করে, যার মধ্যে ছিল পেশি দুর্বলতা, শ্রবণ ও দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং জটিল পরিস্থিতিতে মানসিক অবস্থা ও মৃত্যুও হতে পারে। পরে প্যারায় কি বলা হচ্ছে দেখো, মিনামাটার বিপর্যয়ে পরিবেশ দূষণের বিপদ এবং শিল্প বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বৃদ্ধি করে। এই বিপর্যয়ের ফলে আন্তর্জাতিক পরিবেশ আন্দোলন ও জাপানের কঠোর পরিবেশ বিধিমালা প্রণয়ন করা হয়। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা এবারে দেখো। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ফুকুশিমা দুর্ঘটনা কেন ঘটেছিল তা আলোচনা করো। প্রশ্নের উত্তরটা আলোচনা করব, তার আগে একটা বিষয় বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে চাও, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। 912300525218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে এবং সঙ্গে পিডিএফ নোটস দেওয়া হয়। এছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরাও এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবার পরে গুরুত্বপূর্ণ আরও 3টে প্রশ্নের উত্তর দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফুকুশিমা দুর্ঘটনা। দেখো, ফুকুশিমা পরমাণু দুর্ঘটনা 11ই মার্চ 2011 সালে জাপানে ঘটেছিল এবং এর প্রধান কারণ ছিল একটি প্রাকৃতিক বিপর্যয়। সেই দিন একটি শক্তিশালী 9.0 মাত্রার ভূমিকম্প ঘটে, যার ফলে বিশাল একটি সুনামির সৃষ্টি হয়। ভূমিকম্প ও সুনামির ফলে ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ সিস্টেম ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের ফলে বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং জরুরি ডিজেল জেনারেটরগুলো চালু হয়। কিন্তু বিশাল সুনামির কারণে 15 মিটার উঁচু ঢেউ এসে কেন্দ্রের শীতলীকরণ সিস্টেম জেনারেটরগুলোকে ডুবিয়ে দেয়। এই কারণে পরমাণু রিয়েক্টরের শীতলীকরণ সিস্টেম ব্যর্থ হয় এবং তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায়। এই তাপমাত্রা বৃদ্ধির ফলে রিয়েক্টর গলে যেতে শুরু করে, রিয়েক্টরের কোর গলে যেতে শুরু করে এবং পরমাণু ফুয়েল রডগুলো ক্ষতিগ্রস্ত হয়। অধিক তাপ ও চাপের কারণে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, যা পরবর্তী সময়ে একাধিক বিস্ফোরণের কারণ হয়। এই বিস্ফোরণগুলোর কেন্দ্রের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষতি করে ও তেজস্ক্রিয় পদার্থ মুক্ত করে দেয়। আর ফুকুশিমা দুর্ঘটনা পর তেজস্ক্রিয় পদার্থের বিস্তৃতি পরিবেশের বিপুল পরিমাণ ক্ষতি করে এবং হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ত্যাগ করতে বাধ্য করে। এই দুর্ঘটনার পর নিরাপত্তা নীতি ও প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনা হয় এবং পরমাণু শক্তির ব্যবহারের ওপরে বিশ্বব্যাপী নতুন আলোচনা শুরু হয়। এবারে পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন যেটা আছে দেখো, কেদারনাথে বন্যার কারণ আলোচনা করো। 2013 সালে কেদারনাথে যে বন্যা ঘটেছিল, প্রধান কারণগুলি ছিল প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট উভয়। অর্থাৎ তার প্রধান কারণ প্রাকৃতিক কারণও ছিল এবং মনুষ্যসৃষ্ট কারণও ছিল। প্রাকৃতিক কারণে কি বলা হচ্ছে, 1 নম্বর হচ্ছে অতিবৃষ্টি। জুন মাসের মাঝামাঝি সময়
কেদারনাথ অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয়েছিল, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল। এটি নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, গ্লেসিয়ারের গলে যাওয়া। বৃষ্টির কারণে গঙ্গোত্রীর গ্লেসিয়ারের একটি অংশ গলে যায়। এটি অতিরিক্ত জল প্রবাহিত করে এবং নদীর তীব্র স্রোত সৃষ্টি করে। তারপরে হচ্ছে ভূমিধস। অতিরিক্ত বৃষ্টির কারণে ভূমিধস ঘটে, যা নদীর গতি বাধাগ্রস্ত করে এবং জলাবদ্ধতার সৃষ্টি করে। এই জমা জল পরবর্তীতে একেবারে প্রবাহিত হয়ে বন্যার সৃষ্টি করে। এবার হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ। অপরিকল্পিত নির্মাণ। কেদারনাথ এবং তার পার্শ্ববর্তী এলাকায় অপরিকল্পিত নির্মাণ, বিশেষ করে নদীর তীরবর্তী স্থানে, বন্যার প্রভাব বাড়িয়ে দেয়। হোটেল, ধর্মশালা এবং অন্যান্য অবকাঠামো নদীর প্রবাহে বাধার সৃষ্টি করেছিল। তারপরে বলা হচ্ছে দেখো, পরের পয়েন্ট, বন ধ্বংস। বনভূমি কেটে ফেলা এবং অরণ্যের বিনাশ ভূমির স্থিতিস্থাপকতা কমিয়ে দেয়, ফলে ভূমিধস এবং বন্যার ঝুঁকি বৃদ্ধি পায়। 3, পর্যটন চাপ। কেদারনাথ একটি জনপ্রিয় তীর্থস্থান হওয়ার কারণে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসে। তাদের সুবিধার্থে অতিরিক্ত অবকাঠামো গড়ে তোলার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। ফলাফল, এই সকল কারণে একত্রিত হয়ে 2013 সালের জুন মাসে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এতে প্রচুর প্রাণহানি ঘটে, বহু মানুষ নিখোঁজ হয়, প্রচুর সম্পত্তির ক্ষতি হয়। এই দুর্যোগ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনার গুরুত্ব আমরা বুঝতে পারি। এবার পরের প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। পরের প্রশ্ন যেটা আছে দেখো, প্রাকৃতিক বিপর্যয়ের বিবরণ দাও। প্রাকৃতিক বিপর্যয় কোনো অঞ্চলে প্রাকৃতিক নিয়মে সৃষ্ট হওয়া আকস্মিক ঘটনার প্রভাবে যখন মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়, তখন ওই সময় ক্ষতিকারী ঘটনাকে প্রাকৃতিক বিপর্যয় বলা হয়। প্রাকৃতিক বিপর্যয়ের নিম্নে উল্লেখ করা হলো। 1 নম্বর হচ্ছে বন্যা। প্রকৃতি বা মনুষ্য সৃষ্ট কারণে যখন অত্যাধিক জল নদীর ধারণ ক্ষমতা অতিক্রম করে পার্শ্ববর্তী বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত করে, তখন তাকে বন্যা বলে। অতিরিক্ত জল নদী, নালা, জলাশয় ছাপিয়ে শহর, গ্রামের অভ্যন্তরে ঢুকে পড়ে, বন্যার সৃষ্টি হয়। বন্যার ফলে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়, ফলস্বরূপ জীবনহানি এবং সম্পত্তির পর্যাপ্ত ক্ষতি হয়। একাধিক জলবাহিত রোগের প্রকোপ লক্ষ্য করা যায়। বন্যাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা অসম্ভব, কিন্তু বিজ্ঞানসম্মত ও সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করলে বন্যার তীব্রতা কমানো যায়। পরে বলা হচ্ছে দেখো, খরা কোনো অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় 75% কম হলে খরার পরিস্থিতি সৃষ্টি হয়। খরা যাতে না হয় সেই জন্য বৃক্ষরোপণ বেশি পরিমাণ করতে হবে। বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। বৃষ্টির জল সংরক্ষণ করে ভৌম জলস্তর বৃদ্ধির প্রচেষ্টা করা প্রয়োজন। বিপর্যস্ত মানুষদের পানীয় জল ও খাবার সরবরাহ করতে হবে। তারপরে বলা হচ্ছে দেখো, ভূমিকম্প। পৃথিবীর অভ্যন্তরে কখনো পাত সঞ্চালন বা অন্য কোনো কারণে ভূত্বক হঠাৎ যে কম্পন হয় তাকে ভূমিকম্প বলে। এটি হলো ভূত্বকের আকস্মিক কম্পন, যা ভূত্বকের অথবা ভূত্বকের ঠিক নিচে উৎপন্ন হয়। তারপরে বলা হচ্ছে দেখো, ভূমিকম্পের প্রধান কারণ হলো আগ্নেয়গিরির আগ্নুৎপাত, ভূমির অবনমন, ভূপৃষ্ঠের গঠনজনিত কারণের দরুন গতির সঞ্চার, ভূপৃষ্ঠে তীব্র গতিশীলতা এবং বাড়ি ইত্যাদি ধ্বংস হওয়াকে ভূমিকম্পজনিত বিপর্যয়ের প্রাথমিক প্রভাব হিসাবে ধরা হয়। ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি কমানোর জন্য ভূমিকম্প প্রবণ এলাকাগুলি চিহ্নিত করা প্রয়োজন। ভূমিকম্পের পূর্বাভাস সঠিক সময়ে জানানো প্রয়োজন। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 4টি 5 নম্বরের প্রশ্নের উত্তর ইউনিট 4 থেকে।